একটু একা হয়ে বসুন, হেডফোনটা লাগিয়ে নিন আর ভলিউমটা একদম কমিয়ে দিন। আজ কিছু কথা বলবো যা হয়তো আপনার চারপাশের সমাজের অনেকের মুখেই থাকে, কিন্তু কজনই বা তা সাহস করে বলতে পারে। এই গোপন কথাগুলো শুধু নিঃশব্দে ফিসফিস করে বলা যায়, আর এমনটা তখনই সম্ভব যখন আপনি একা। বিশ্বাস করুন, আমার জীবনে যা ঘটেছে তা শুনলে আপনার বুকটা হয়তো অজানা এক অনুভূতিতে মোচড় দিয়ে উঠবে। হয়তো মনে হবে এমনটাও হয়। হ্যাঁ, এমনটাই হয়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। কিন্তু সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে আমরা মুখ বুজে থাকি। এই যে আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার বুকটা ঠিপ ঠিপ করছে। অথচ বলতে হবে, কারণ এই ভার আর আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। আমার এই জীবনের গল্পটা হয়তো অনেক নারীরই গল্প, যা বলা হয়ে ওঠেনি। আমার নাম রীতা, আমার বাড়ি মুর্শিদাবাদে, একটা ছোট্ট মফস্বল শহরে। দেখতে কেমন তা হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারছেন। পরনে একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি, সাদা ব্লাউজ, চুলগুলো খোলা পিঠের ওপর, সামান্য কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। আমার শরীরটা ঈশ্বর হয়তো একটু যত্নের সাথেই গড়েছিলেন, সে কথা বলতেই হয়। একটু গোলগাল কিন্তু ছিপছিপে গড়ন, যা অনেক সময় আমার জন্য আশীর্বাদের চেয়েও বেশি অভিশাপের মতো মনে হয়েছে। এই যে এখন কথা বলছি, হাত দুটো বুকের কাছে এনে শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিলাম, যেন এই শরীরটাই আমার সব গোপন কথা লুকিয়ে রেখেছে। আমার চোখ দুটো হয়তো একটু ছলছল করছে, কারণ এই স্মৃতিগুলো আজও আমাকে ঘুমাতে দেয় না। তবে আমি জানি আপনারাও হয়তো এমন অনেক গল্প শুনেছেন, কিন্তু এই গল্পটা সম্পূর্ণ আমার নিজের, আমার একান্ত ব্যক্তিগত উপলব্ধি, আমার আবেগ আর আমার না বলা কথাগুলো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সমর্থনই আমাকে আরও সাহস যোগাবে। আমাদের বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করে। বরের নাম সমরেশ, ও ছিল বাড়ির বড় ছেলে। স্বামী হিসেবে সমরেশ একদম খারাপ ছিল না, তবে অফিস আর কাজ নিয়ে সবসময়ই ব্যস্ত থাকত। বিয়ের প্রথম কয়েকটা বছর ঠিকঠাকই কাটছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার ব্যস্ততা বাড়ছিল, আর আমার জীবনে একাকিত্ব বাসা বাঁধছিল। সমরেশ হয়তো বুঝত না একটা নতুন বউয়ের কতটা সঙ্গের প্রয়োজন হয়, কতটা ভালোবাসার প্রয়োজন হয়। ওর ভালোবাসাটা কেমন যেন দায় সারা গোছের ছিল। বাড়ির সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে ও নিজের কাজে ডুবে যেত। আমি ঘরের কাজ, রান্না, সংসারের সব কিছু সামলাতাম, আর ও যখন বাড়ি ফিরত ততক্ষণে সে ক্লান্ত, শুধু ঘুমোতে চাইত। এই একাকিত্বের মাঝেই আমার জীবনে আসে আমার দেবরের প্রবেশ। ওর নাম ছিল সৌভিক, সমরেশের চেয়ে প্রায় 8 বছরের ছোট। যখন আমার বিয়ে হয় তখন সৌভিক সবে কলেজে ঢুকছে। লম্বা চওড়া বুক, শ্যামলা গায়ের রং আর চোখে একটা অদ্ভুত মাদকতা ছিল। প্রথম প্রথম সে আমাকে খুব সম্মান করত, ঠিক যেমন ছোট ভাই তার বৌদিকে করে। আমার কোনো কাজে দরকার হলে সবসময় ছুটে আসত। বাজার থেকে কিছু আনতে হবে বা বাড়ির ছোটখাটো কাজ সে নির্দ্বিধায় করত। আমি ওকে ভাইয়ের চোখেই দেখতাম, স্নেহ করতাম। কিন্তু সময় যত এগিয়েছে এই সম্পর্কের বাঁধন যেন কেমন আলগা হতে শুরু করে। আমি একটু করে ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। সেই সময় সৌভিকও ছাদেই ছিল, হয়তো বন্ধুদের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎই দমকা বাতাস আমার শাড়ির আঁচলটা উড়ে গিয়ে তার মুখের ওপর পড়ল। আমি হাসতে হাসতে আঁচলটা সরাতে গিয়ে দেখি সৌভিক কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে শুধু শ্রদ্ধা ছিল না, ছিল আরও কিছু, যা আমাকে বেশ অস্বস্তিতে ছেলেছিল। সেদিন আমি দ্রুত নিচে নেমে এসেছিলাম। এরপর থেকে এমন ছোটখাটো ঘটনা প্রায়ই ঘটত। রান্নাঘরে আমি কাজ করছি, সে হয়তো জল চাইতে এসেছে, আর তার চোখ আমার শাড়ির ভাঁজে বা আমার হাত থেকে চুরি পড়া কবজিতে আটকে থাকত। আমি বারবার নিজেকে বোঝাতাম, না, এসব আমার মনের ভুল, সে তো বাচ্চা ছেলে, আমার দেবরের মতো। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি থেকেই যেত। সমরেশ রাতে ফিরতে দেরি করত, মাঝে মাঝে রাত করেও ফেরত আমি একা একা বারান্দায় বসে থাকতাম বা বিছানায় ছটফট করতাম। সৌভিক হয়তো দেখত বা শুনতে পেত আমার নিঃশ্বাসের শব্দ। একদিন মাঝরাতে হঠাৎ দরজায় টোকা। আমি চমকে উঠে দেখি সৌভিক, ওর হাতে এক গ্লাস জল। বলল, ভাবি, আপনার হয়তো জল তেষ্টা পেয়েছে, তাই এনেছি। আমি অবাক হয়ে গেলাম। ওর মুখে একটা মৃদু হাসি। আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। আমি জলটা নিলাম, হত্যিকি তাকিয়ে বললাম, ধন্যবাদ সৌভিক। সে চলে গেল। কিন্তু সেই রাতের পর থেকে আমার কাছে সৌভিকের উপস্থিতিটা আর নিছক দেবরের উপস্থিতি রইল না। আমার একাকিত্বের সঙ্গী হয়ে উঠল সে।
আমাদের সম্পর্কটা যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ছিল। দুপুরে যখন বাড়ির আর সবাই ঘুমিয়ে থাকত, আমরা দুজনে বারান্দায় বসে গল্প করতাম। ও তার কলেজের গল্প বলতো, বন্ধুদের কথা বলতো, আমি শুনতাম, আর আমার মনের গভীরে জমে থাকা বিষাদ আস্তে আস্তে হালকা হয়ে যেত। ওর কথাই ছিল তারুণ্যের উচ্ছলতা, যা আমার নিজদের জীবনে একটু রং ঢেলে দিত। একদিন দুপুরে আমি ছাদে শুকাতে দেওয়া আমার কিছু ভেতরের পোশাক আনতে গিয়েছিলাম। সৌভিক তখন নিচেই ছিল, বারান্দায় বসে বই পড়ছিল। আমি পোশাকগুলো নিয়ে আসতেই সে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তড়িঘড়ি পোশাকগুলো লুকিয়ে ঘরে ঢুকে গেলাম, কিন্তু সেই দৃষ্টি আমার মন থেকে আর মুছল না। একবার আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। সমরেশ ব্যবসার কাজে বাইরে গিয়েছিল, সৌভিক ছিল আমার পাশে। দিনরাত সে আমার সেবা করেছে। কপালে জলপটি দেওয়া, ওষুধ খাওয়ানো, খাবার তৈরি করে দেওয়া, সবটাই সে একা হাতে করেছে। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত আরাম পেতাম আমি। যখন কপালে হাত দিত, সেই স্পর্শে জ্বরের উত্তাপের সাথে সাথে এক অন্যরকম উত্তাপও অনুভব করতাম। একদিন রাতে আমার কপালে হাত দিতে গিয়ে সে আমার গালে আঙুল বুলিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিছু বলতে পারিনি। সেও চুপ করেছিল, শুধু আমার পাশে বসে আমার হাতটা ধরেছিল। সেই রাতের নীরবতা আমাদের সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এরপর থেকে আমাদের মধ্যে একটা অকথিত চুক্তি তৈরি হয়েছিল যেন। গভীর রাতে যখন সমরেশ থাকত না, সৌভিক আমার ঘরে আসত। আমরা কথা বলতাম নিঃশব্দে। সে আমার পাশে বসত, কখনো আমার হাত ধরত, কখনো আমার চুলে হাত বোলাত। তার স্পর্শে আমি কেমন যেন হারিয়ে যেতাম। আমার মনে হতো সমরেশ যে শূন্যতা তৈরি করেছে, সৌভিক যেন ধীরে ধীরে সেই শূন্যতা পূরণ করছে। তার উপস্থিতি আমাকে স্বস্তি দিত, একটা অন্যরকম শান্তি দিত। কিন্তু একই সাথে অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এ তো সমাজের বিরুদ্ধে, এ যে নিষিদ্ধ এক সম্পর্কের দিকে ধাবিত হওয়া। একদিন সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, আপনি কেন এত দুঃখী থাকেন? আপনার চোখে আমি যা দেখি তা আমার নিজের কষ্টের চেয়েও বেশি কষ্ট দেয়। তার এই কথা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি, কেঁদে ফেলেছিলাম। সে আমাকে বুকে টেনে নিয়েছিল। সেই প্রথমবার আমি তার বুকে মাথা রেখে কেঁদেছিলাম। তার উষ্ণতা, তার বুকের ধুকপুকানি সব যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার আশ্রয়। কিন্তু পরক্ষণেই মনে হতো, না, এটা ভুল, এটা অন্যায়। আমাদের এই লুকোচুরি সম্পর্কটা দিনের পর দিন আরও গভীর হতে থাকল। বাড়িতে যখন কেউ থাকত না, বিশেষ করে দুপুরে, তখন সৌভিক আমার ঘরে আসত। আমরা কাছাকাছি বসতাম, গল্প করতাম। তার চোখের ভাষা, তার হাতের মৃদু স্পর্শ সবটাই ছিল ইঙ্গিতপূর্ণ। সে হয়তো কখনো আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিত, বা আমার কানের দুলটা ঠিক আছে কিনা দেখতে গিয়ে আমার গাল ছুঁয়ে দিত। এই ছোট ছোট স্পর্শগুলো আমার ভেতরে এক তীব্র উত্তেজনা তৈরি করত, যা আমি মুখে প্রকাশ করতে পারতাম না। কিন্তু আমার শরীর, আমার চোখ সেই অনুভূতির কথা বলতো। আমি নিজের অজান্তেই তার দিকে আরও বেশি ঝুঁকে পড়ছিলাম। সেও আমার দুর্বলতার সুযোগ নিত, আমার একাকিত্বের সুযোগ নিত। তার চোখের চাহনিতে ছিল এক ধরনের অধিকারবোধ, যা আমাকে কখনো অস্বস্তিতে ফেলত, কখনো আবার এক অজানা নির্ভরতা এনে দিত। একদিন বিকেলে রান্নাঘরে আমি কাজ করছিলাম। সৌভিক এসে হঠাৎ আমার পেছন থেকে জড়িয়ে ধরল। আমার শরীরটা কেঁপে উঠল। আমি হতবম্ব হয়ে গেলাম। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, আর কতদিন এভাবে লুকিয়ে থাকব? তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছিল, আর আমার রক্তে যেন আগুন ধরে গিয়েছিল। আমি কিছু বলতে পারছিলাম না। এই মুহূর্তে আমি চেয়েছিলাম সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরুক, এই মুহূর্তটা যেন শেষ না হয়। কিন্তু আমার বিবেক আমাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছিল। আমি ওর হাত সারিয়ে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। সেই ঘটনাটার পর আমার ভেতরে একটা যুদ্ধ শুরু হলো। আমি কি করছি? আমি কার সাথে বিশ্বাসঘাতকতা করছি? আমার স্বামী হয়তো আমাকে যথেষ্ট সময় দেয় না, কিন্তু সে তো আমার সব। আমি কি এই সম্পর্কের মায়াজালে এতটাই জড়িয়ে যাব যে সব সামাজিক সীমানা ভেঙে ফেলব? আমি সৌভিককে এড়িয়ে চলতে শুরু করলাম। সে আমাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু আমি ওর কাছে যেতাম না। আমার মনে হতো আমি যেন একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছি, যার স্বাদ যত মিষ্টি, তার পরিণতি ততটাই বিষাক্ত। এই টানাপোড়েনের মধ্যে আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার রাতের ঘুম চলে গিয়েছিল, খাবার খেতে পারতাম না, আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। সমরেশ একবারও কারণ জানতে চাইল না, শুধু ওষুধ এনে দিত।
আর সৌভিক, সে আমার এই কষ্টটা দূর করার জন্য আরও মরিয়া হয়ে উঠত। সে আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকত, আমার নাম ধরে ডাকত, কিন্তু আমি সাড়া দিতাম না। আমার মনে হতো আমার ভেতরে যে আগুন জ্বলছে তাতে আমি নিজেই পুড়ে ছাই হয়ে যাব। আমি জানি এটা একটা কঠিন গল্প, সমাজের চোখে হয়তো আমি অপরাধী, কিন্তু আমার ভেতরের কষ্টটা, আমার একাকিত্বটা আর সৌভিকের প্রতি সেই তীব্র আকর্ষণটা, তা কি অপরাধ ছিল? আমি নিজেকে এই প্রশ্নটা বারবার করতাম। ভালোবাসা কি শুধু সমাজের নিয়ম মেনে চলে, নাকি এর নিজস্ব একটা পথ আছে যেখানে হৃদয় নিজেই পথ খুঁজে নেয়? অবশেষে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি সমরেশের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করলাম, আমার সবটুকু দিয়ে। সৌভিকের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। সে একদিন রাতের অন্ধকারে আমার কাছে এসে বলেছিল, ভাবি, আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি। আমার চোখে ছিল জল আর ওর চোখে ছিল শূন্যতা। সেই রাতে আমি উপলব্ধি করেছিলাম, এই সম্পর্কে আমার মুক্তি নেই, ওরও মুক্তি নেই। এটা শুধু দুজন মানুষের জীবনকে আরও জটিল করে তুলবে। আমি জানি আমার এই সিদ্ধান্ত হয়তো সৌভিকের জন্য খুব কষ্টের ছিল, কিন্তু আমার মনে হয়েছিল এটাই সঠিক পথ। একটা সম্পর্ক যখন শুধু লুকোচুরি আর অপরাধবোধের ওপর টিকে থাকে, তখন তার কোনো ভবিষ্যৎ থাকে না, বরং তা দুজন মানুষকে আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। জীবন মানেই কঠিন সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে যখন মন আর বিবেকের মধ্যে যুদ্ধ চলে। আমি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, একটা সুস্থ জীবনে ফিরতে চেয়েছিলাম। এই গল্পটা হয়তো অনেকের কাছেই এক ধরনের ইঙ্গিত বা প্রলোভন মনে হতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে এক নারীর মনের জটিলতা, একাকিত্ব আর এক নিষিদ্ধ আকর্ষণের করুণ পরিণতি। তাই আপনারা সবাই মনে রাখবেন, জীবন অনেক সুন্দর, কিন্তু কিছু মুহূর্তের আবেগ বা দুর্বলতা যেন সেই সুন্দর জীবনকে অন্ধকারে ডুবিয়ে না দেয়। সম্পর্কের সীমারেখা মেনে চলাটা সমাজের জন্য যেমন জরুরি, তেমনি আমাদের নিজেদের মানসিক শান্তির জন্য প্রয়োজন। না হলে এই গোপন সম্পর্কগুলো শুধু মনকে কুড়ে কুড়ে খায় আর জীবনকে একটা নিরন্তর অপরাধবোধের বোঝায় ডুবিয়ে রাখে। এটাই আমার জীবনের সবথেকে বড় শিক্ষা।